গুড মর্নিং সকলকে। এখন বাজে ভোর 5টা আর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় যাব। হ্যাঁ, আমরা যাব আজকে হচ্ছে মাইথন ড্যাম, সেখানে পিকনিক করব আজকে। অ্যাকচুয়ালি আমার দাদা সে তার কিছু স্টুডেন্ট এবং আরও কিছু কয়েকজনকে নিয়ে বাসে করে গেছে হচ্ছে মাইথন, সেখানে পিকনিক হবে। আর আমি যাচ্ছি বাইকে, কারণ আমার সঙ্গে আজকে আমার রাইডিং পার্টনার পিলিয়ন হিসাবে আছে আমার বাবা। বাসে চড়তে পারে না বা গাড়িতে চড়তে পারে না, কারণ ওনার বমি হয়, তো সেই কারণে উনি কোথাও ঘুরতেও যেতে পারে না। তো তাই দূরত্বটাও একটু কাছাকাছি আছে বলে বললাম বাবাকে আজকে বাইকে নিয়েই যাচ্ছি আমি। দাদা ওরা মোটামুটি রাত্রেবেলা 11:30 পৌনে 12টা নাগাদ ওরা বাস ছেড়ে দিয়েছে। ওরা আশা করি এতক্ষণে হয়তো মাইথন পৌঁছেও গেছে। আর এখন এই 5টার সময় আমি বেরোলাম বাড়ি থেকে। আমার মোটামুটি এই 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো সময় লাগবে। এখান থেকে মাইথনের দূরত্ব হচ্ছে 199 কিলোমিটার, 200 কিলোমিটারই ধরলাম। আর যেহেতু বাবা এত দূর কখনো বাইকে জার্নি করেনি, তাই একটুখানি আমি রেস্ট নিয়েই যাব, যাতে ওনার কোনো অসুবিধা না হয় বসে থাকতে। আর এই হলো আমার গ্রাম বাংলার সকাল, একটা ফ্রেশ অক্সিজেন আর দুধারে এরকম মাঠ, বেশ ভালো লাগছে দেখতে সকালটা। সূর্য এখনও যদিও ওঠেনি, তবে তার উপস্থিতি আস্তে আস্তে জানান দিচ্ছে, আলো ফুটে উঠেছে আস্তে আস্তে। আর আমরা মোটামুটি বাড়ি থেকে চলে এসেছি এই 23 কিলোমিটার মতো। আর আমরা যাব এখন সেই কুসুমগ্রাম হয়ে, বর্ধমান হয়ে, দুর্গাপুর, আসানসোল হয়ে তারপরে। তবে বেশ ভালো, আজকে কুয়াশাটা পেলাম না। কুয়াশাটা থাকলে গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়ে যেত। সূর্য একেবারে উঠে গেছে পিছনে, আর সামনের এই সৌন্দর্য। মাঠগুলো সব ফাঁকাই রয়েছে, কারণ ধান পেকে গেছে, তাই সব ধান কাটা হয়ে গেছে। আর এখন আসলাম, পেছনে এত বাম্পার ছিল, নাহলে প্রায় কয়েকশো বাম্পার, যার জন্য অনেকটা স্লো হয়ে পড়েছে। বর্ধমান যেতে এখন আমাদের মোটামুটি 15 কিলোমিটার বাকি আছে। রাস্তার দুইটা একবার দারুণ লাগে সকালবেলা। ধানগুলো যখন পেকেছিল তখন কতটা সোনালি হয়েছিল, এই এখন ধান কাটার পরেও মাঠগুলো একদম পুরো হলুদ হয়ে আছে। ধানগুলো যখন পেকেছিল তখন দারুণ দেখতে লাগছিল এই জায়গাগুলোকে। হয়তো এখন একটু ফাঁকা পেয়েছি, টেনে দিচ্ছি। আর সূর্য আমার পেছনে বাঁদিকে রয়েছে। বিভৎস টার্ন রাস্তাগুলো। ভালোই ঠান্ডা লাগছে, মানে এত কিছু করার পরেও কোথা দিয়ে যে হাওয়া ঢুকছে তার কোনো ঠিক ঠিকানা নেই। গ্লাভস পরে আছি,
তারপরে হাত পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। তো বাবা আসার জন্য কালকে থেকেই, মানে কালকে রাতে থেকে বেশ এক্সাইটেড রয়েছে যে যাবে বলে। অ্যাকচুয়ালি বেসিক্যালি উনি কোথাও খুব একটা বেশি ঘুরতে যায়নি, কারণ বমি বাসে বা 4 চাকাতে উঠলে বমি করে বলে কোথাও ঘুরতে যেতে পারে না। তো এখন যেহেতু আমার বাইক আছে, সেই বোনের বাড়ি করে গেছে বাইকে করেই বাড়ি থেকে। তো রাস্তাঘাটগুলো দেখে বাইকে চড়ে বেশ ভালোই লেগেছে ওনার। তো সে কারণে উনিও মাঝে মধ্যে চায় যে বাইকে করেই ঘুরে আসি। আর ওনার বেশ ভালোই লাগে নাকি এই মানে ডেস্টিনেশনে যাওয়ার চাইতে আমরা মানে রাস্তার যে এনজয়টা সেটা উনি ফিল করে। আমরা রাইডাররা যেমন ডেস্টিনেশনটা ম্যাটার করে না, রাস্তাটাকে বেশি আমরা এনজয় করি। আমার বাবার সে একটি সেরকমই। গত বছর ডিসেম্বর মাসেই এখান দিয়ে পাঞ্চেত গেছিলাম। আমরা বাড়ি থেকে এখন অবধি 113 কিলোমিটার চলে এসেছি। আমাদের আর এই মোটামুটি 80 কিলোমিটার মতোই আছে রাস্তা। রাস্তাটা হয়ে ট্রাভেল টাইমটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। আমার ডান দিকে হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। দুর্গাপুর আর কুড়ি, দার্জিলিং এখান থেকে 514 কিলোমিটার। দার্জিলিং যাওয়ার জন্য দিকে বাঁ দিক দিয়ে যেতে হবে, সামনে আছে দার্জিলিং মোড়। আজকে আমার জার্নির প্রথম টোল গেট। আমরা পৌঁছে গেছি এখন মোটামুটি মাইথন ড্যামে। আমরা এই ড্যামের যে রোডটা, সেই রোডের উপর দিয়েই যাচ্ছি। আমার দাদা ওরা যারা বাস নিয়ে এসছে তারা ওই সাইডটাতেই রয়েছে। আমরা ওই ড্যামটা ক্রস করে, নদীটা ক্রস করে আমরা উপরে পিকনিক গ্রাউন্ডে যাব। এই যে স্পটগুলো রয়েছে ওখানে বোট রয়েছে, এই বোটে করে এই জায়গাগুলো, বিভিন্ন স্পটগুলো, মানে এই যে আইল্যান্ডগুলো, নদীর মধ্যে যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলো ঘোরা যায়।
যে এই বোটগুলো করে ঘোরা যায়। আর রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে মাইথন ড্যাম। লক গেটগুলো এখানেই রয়েছে। এই দিকটা এখনো পুরো শুকনো। এই মাইথন ড্যামটি নির্মিত হয়েছে বরাকর নদীর উপরে, আর এর জলাধারটার আয়তন হচ্ছে 65 বর্গ কিলোমিটার। এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল প্রধানত ওই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। আর এখানে একটা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। তো মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। এবার দেখতে হবে ওরা কোথায় আছে। সবাই মানে এসে জড়ো হয়েছে এখান থেকে সাইডে ঘুরতে যাওয়ার জন্য, অটো ভাড়া করার জন্য। তো এখন দরদাম চলছে অটো ভাড়া করার জন্য, কত কি নেয়। তারপর এখান থেকে সবাই সাইডে আছে কল্যাণেশ্বরী মন্দির আছে এবং মাইথন ওয়াটারফল আছে আর ড্যামটা আছে, এগুলো ঘুরতে যাবে। তো এখানে অনেক হোটেল আছে ভাত খাওয়ার জন্য এবং অনেক দোকানপাটও আছে। এখানে চাইলে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব কিছুই করা যেতে পারে। যারা একদিনের জন্য ঘুরতে আসছে, যা পিকনিক করবে না ভাবছে, তারা যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানে এসে তারা খাওয়া দাওয়া সেরে নিতে পারে। ভিতরে সুন্দর সাজানো গোছানো ফুল গাছের একটা বাগান ছিল পার্কটাতে, কিন্তু পুরো পার্কটা এখন বন্ধ আছে, ভেতরে কাজ চলছে। জিজ্ঞেস করে জানতে পারলাম যে 1 তারিখ থেকে খুলবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে খুলবে। মিলেনিয়াম পার্কের এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। খাবার দাবারের অপশানে কোনো কমতি হবে না। এটিভি গাড়ি রয়েছে, বাচ্চাদের জন্য ছোট ছোট বাইক রয়েছে। তো এটা হচ্ছে ভান্ডার পাহাড়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে শিব মন্দির আছে।
ওপরে শিব ঠাকুরের মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে। আচ্ছা, একটু এক্সারসাইজ হয়ে যাবে এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে। অতটাও ইজি নয় সিঁড়িটা বেয়ে ওপর, এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা। তিনশো সিঁড়ি ভেঙে উঠে উপরে হচ্ছে এই মন্দির। বাবা, হাঁপিয়ে গেছি। উপরে এই হচ্ছে শিবলিঙ্গ, শিব মন্দির। সিঁড়ি বেয়ে ওঠাটা তো অনেক কঠিন, খাড়া। এবার নামছি। জলের বোতল নিয়ে আসিনি, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে পুরো। তবে এখানে একটা সুন্দর জিনিস দেখলাম যেটা বেশ ইউনিক। এই জায়গাগুলোতে ওরা সুন্দর সুন্দর করে সাজিয়ে ছবি তোলার জন্য জায়গা করেছে। কেউ চাইলে এখানে চার্জেবল ছবি তুলতে পারে, ওরা ছবি তুলে প্রিন্ট করে দিয়ে দেবে। এই জায়গাগুলোতে কেউ যদি ছবি তুলতে চায়, কাপেল, তাহলে ছবি তুলে, কাপেল হোক সিঙ্গেল হোক যে যেভাবেই হোক, ছবি তুলতে চাইলে ছবি তুলে ওরা প্রিন্ট আউট করে দিয়ে দেবে। এই বোটে আচ্ছা, তো সবুজ দ্বীপের আমরা রাউন্ড ট্রিপ বোট করে নিলাম, 1200 টাকা করে পড়লো এক একটা বোট। একটা বোটে 1 থেকে 8 জন যাওয়া যাবে। তাহলে 150 টাকা করে। চলো আসো আসো আসো। তো আমরা সবুজ দ্বীপের রাউন্ড ট্রিপ করে নিয়েছি টিকিট স্পিড বোটে। একটা বোটে 8 জন যাওয়া যায়, তো আমরা 8 জনই আছি, আর সঙ্গে 2টো বাচ্চা আছে। 1200 টাকা পড়লো একটা বোট ভাড়া করতে। তো এখন লাইফ জ্যাকেটটা পরতে হবে। ধরো না, ধর। তো লাইফ জ্যাকেট পরে নিয়ে লাগে না কেন, রেডি হয়ে গেলাম। তো সবাই মোটামুটি রেডি হচ্ছে লাইফ জ্যাকেট পরে নিয়ে। তো এবার বোটে উঠি। সেই লাগছে, সেই মাইথন ড্যামে এসে বোটে করার মজাটাই তো অন্যরকম।
চশমাটা নিয়ে আসেনি, চোখে তাকাতে পারছি না সূর্যের আলোয়। সেই লাগছে। হ্যাঁ এটা ধরতে মতো, এটা ধর। স্পিড বোট করে আসলে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, কারণ এই দ্বীপগুলোতে আমরা নামতে পারবো না। নৌকো করে যদি আসা হয় তাহলে কিন্তু নৌকোই একদম পুরো দ্বীপে নামিয়ে দেবে, ছবি টবি তুলবে, ঘুরবে, তারপরে আবার নিয়ে যাবে। নৌকো ভাড়া আর স্পিড বোটের ভাড়া ওই মোটামুটি প্রায় একই। একটু স্লো করবেন দাদা। হ্যাঁ দারুণ লাগছে না? দেখ ওইটা চারিদিকে জল মাঝখানে। এই দ্বীপটা দেখো, চারিদিকে একদম পুরো জলে ভর্তি, আর মাঝখানে একটা সুন্দর একটা ছোট্ট দ্বীপ। ফোনটা নিয়ে আসলি না? ওইটা কি মাঝখানে? না না না, জল তুলতে পারবে না। তো আমাদের পিকনিক শেষ, তা আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 3:35। এই বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 3:30, 4:30, 5:30, 6:30, এই 8টা মতো বাজবে। তো আর দাদা ওরা বাস ছাড়বে আরও পরে, না সন্ধ্যের পরে ওরা বাস ছাড়বে। এখানে কিছুটা সময় ওরা আরও কাটাবে, তারপরে ফেরার পথে আবার রাত্রের ডিনার ওরা কোনো এক জায়গায় দাঁড়িয়ে করবে, তারপরে ওরা বাড়ি ফিরবে। মোটামুটি ওরা বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যাবে। ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে দেবো। আরেকটা কিছুটা সময় যদি থাকতে পারতাম হয়তো ভালো হতো, তাহলে হয়তো ড্যামের উপর থেকে সেই সানসেটটা দেখা যেত। কিন্তু যেহেতু বাইক নিয়ে যাব, বেশি রাত আর করলাম না, সানসেট আমরা রাস্তায় দেখে নেব। যখন আমরা এসেছিলাম আসার সময় আমরা ওই ঝাড়খণ্ডের ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, মানে ড্যামের ওই সাইডটা দিয়ে। কিন্তু এখন ফেরার পথে আমরা এই সাইডটা হয়ে যাচ্ছি, কল্যাণেশ্বরী মন্দিরটা যেদিকে আছে সেই রোডটা ধরে।
এদিক দিয়ে একটু শর্ট হয়। এই উঠে পড়লাম আমরা NH-19-এ। আমরা আসানসোল চলে এসেছি। বর্ধমান এখান থেকে 107 কিলোমিটার। তো আমার গাড়ির ফুয়েল রেঞ্জও কমে এসছে। সামনে কোনো একটা পেট্রোল পাম্প থেকে আমাকে পেট্রোল ভরে নিতে হবে। তোমরা কেউ যদি জানো যে এটা কী ধরনের ফেন্সিং বা কেনই বা দেওয়া হয়, হ্যাঁ, অনেকটা ফাইবার গ্লাসের মতো এটা, তো কমেন্ট করে জানিও যে কী জন্য এই ফেন্সিংটা দেওয়া হয়। বর্ধমান টাউন পেরিয়ে আমরা অনেকটা চলে এসেছি। আমরা এখন এগোচ্ছি কুসুমগ্রামের দিকে। এখান থেকে বাড়ি মোটামুটি এখনও প্রায় 55 কিলোমিটার মতো রাস্তা আছে। সময় 2 ঘন্টা লেগে যাবে, কারণ প্রচুর প্রচুর বাম্পার আছে এই রাস্তাটাতে। এত স্পিড ব্রেকার মানে বলার মতো না। কমসে কম এই 55 কিলোমিটার রাস্তার মধ্যে নাই নাই করে হলো 100-150 স্পিড ব্রেকার হবে। আর বাসে দেখো কি ভিড়, সব কোথায় কোথায় ঝুলে যাচ্ছে। তবে আজকে একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। বর্ধমানে ঢোকার মোটামুটি এই 15-20 কিলোমিটার আগে হাইওয়েতে গাড়ি মোটামুটি এই প্রায় 80-90 চলছিল। তো হঠাৎ করে পাশ দিয়ে যে ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের থেকে একটা বড় পাথর এসে পড়ে গড়াতে গড়াতে, একদম পুরো চাকার তলায় এসে পড়ে পাথরটা। মানে পাথরের উপর দিয়ে আমার গাড়িটা উঠে যায়। মানে আমার ব্যালেন্স পুরো চলে গেছিল। যদি কোনো কারণে মানে গাড়িটা পাল্টি খেত বা পড়ে যেত, তাহলেই আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। মানে 80-90 স্পিডে তার উপরে যদি সামনের চাকার মধ্যে একটা পাথর চলে আসে, আর ছোটোখাটো পাথর হলে হয়, মোটামুটি সেই মানে বড় সাইজের একটা পাথর, মানে গাড়িটা এতটাই ডিসব্যালেন্স হয়েছিল, আমার তো হ্যান্ডেল একদম পুরো কাঁপতে শুরু করে দিয়েছিল এদিক ওদিক হয়ে। ভাগ্যিস গাড়িটা পাল্টি খেয়ে যায়নি। উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে আজকে। সামনে দেখো ঘুটঘুটে অন্ধকার, মানে একটা গা ছমছম করছে। ফাঁকা মাঠ, একদম পুরো নির্জন জায়গা, কিচ্ছু নেই, বাড়িঘর। তো আমরা মোটামুটি নবদ্বীপে ঢুকে গেছি। গৌরাঙ্গ সেতুর আগেই আমরা আছি এখন। তার আগে একটুখানি চা খেয়ে নেব, ভীষণ মাথাটা ধরেছে। তো চাটা খেয়ে বাড়ি চলে যাব। তো এটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।